একজন ব্যর্থ বডিগার্ডকে দায়িত্ব দেওয়া হয় পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলারকে ইংল্যান্ড থেকে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে পৌঁছে দেওয়ার। কিন্তু পথে রয়েছে অসংখ্য ভাড়াটে খুনি যারা তাকে হত্যা করতে চায়। একই সঙ্গে পুরো ইন্টারপোলও তাকে ধরতে মরিয়া। এমন কঠিন পরিস্থিতিতে তার কাজ হবে সব বাধা অতিক্রম করে সেই কন্ট্রাক্ট কিলারকে জীবিত অবস্থায় সময় মতো আদালতে পৌঁছে দেওয়া। কিন্তু প্রশ্ন হলো, শেষ পর্যন্ত সে কি এই অসম্ভব মিশন সফল করতে পারবে? সেটা জানতে হলে মুভির শেষ পর্যন্ত সাথে থাকো। তাহলে চলো শুরু করা যাক অ্যাকশন, কমেডি আর দুর্দান্ত অ্যাডভেঞ্চারে ভরা আজকের মুভি দ্য হিটম্যানস বডিগার্ড এর বাংলা এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই মাইকেল ব্রাইসকে দেখানো হয়, যাকে সবাই চিনত একজন হাই প্রোফাইল সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে, যার সুরক্ষায় থাকলে বড় বড় ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা নিশ্চিন্তে চলাফেরা করত। দেখা যায় আজ মাইকেল জাপানের সবচাইতে বড় অস্ত্র ব্যবসায়ী মিস্টার কুরোসাওয়াকে অত্যন্ত নিখুঁত পরিকল্পনায় নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দিচ্ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব হিসাব বদলে যায়। দেখা যায় 300 মিটারের দূরত্ব থেকে এক স্নাইপার শেষ মুহূর্তে গুলি চালিয়ে তার ক্লায়েন্ট মিস্টার কুরোসাওয়াকে হত্যা করে, যেটা মাইকেলের জন্য অনেক বড় ধাক্কা ছিল। মাইকেলের এই ব্যর্থতায় তার কেরিয়ার প্রায় ধ্বংস হয়ে যায়। অন্যদিকে বিশ্বের আরেক প্রান্তে বেলারুশে দেখা যায় প্রেসিডেন্ট ডোকোভিচ নিজ হাতে তারই দেশের নাগরিক প্রফেসর আসিমের স্ত্রী ও সন্তানকে গুলি করে হত্যা করে, তাও আবার প্রফেসরের সামনেই। কারণ এই প্রফেসর ডোকোভিচের শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল। পরে সিন বর্তমানে আসলে দেখা যায় প্রফেসর আন্তর্জাতিক আদালতে ডোকোভিচের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। প্রফেসর বলে, ও আমার স্ত্রী সন্তানকে হত্যা করার পর আমাকে ওর ব্যক্তিগত ক্যাম্পে আটকে রেখে 3 বছর ধরে আমার উপর অমানবিক নির্যাতন চালিয়েছে। তবে তার এই অভিযোগ বাতাসে উড়িয়ে দিয়ে ডোকোভিচের উকিল বলে, ইওর অনার, প্রমাণ ছাড়া এগুলো শুধুই মন গড়া কাহিনী, তাই আমার গুজারিশ থাকবে এই অভিযোগ খারিজ করা হোক। পরে আদালতের বাইরে দেখা যায় বহু মানুষ ডোকোভিচের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আর মিডিয়ায় বলা হচ্ছে বেলারুশের সাবেক প্রেসিডেন্ট ডোকোভিচের বিরুদ্ধে জাতিগত গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে। তবে ভয়ে কেউ তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে না। এর পরের সিনে দেখা যায় ইন্টারপোলের ন্যাশনাল সেন্টার ব্যুরোতে বিশেষ নিরাপত্তায় এক আসামিকে আনা হয়েছে, নাম ড্যারিয়াস কিনকেড, যার কীর্তিকলাপ শুনলে আত্মা কেঁপে ওঠার মতো অবস্থা। কারণ তার জীবনে সে যে কতগুলো কন্ট্রাক্ট কিলিং করেছে তা সে নিজেও জানে না, যার ফলস্বরূপ তার বিরুদ্ধে 10টি দেশে কমপক্ষে 24টি মামলা চলছে। এখানে ইন্টারপোল থেকে তাকে অফার দেওয়া হয়, সে যদি বেলারুশের সাবেক প্রেসিডেন্ট ডোকোভিচের বিরুদ্ধে সাক্ষ্য দেয় তাহলে তার স্ত্রী সোনিয়া কিনকেডের সব অপরাধ ক্ষমা করে তাকে মুক্তি দেওয়া হবে। কিনকেড তার স্ত্রীকে মুক্ত করার এই সুযোগ হাতছাড়া করে না। সে আন্তর্জাতিক আদালতে ডোকোভিচের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়, আর এই সাক্ষ্যই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। কারণ ডোকোভিচ ভালো করেই জানে কিনকেড আদালতে পৌঁছাতে পারলেই তার সব অপরাধ প্রকাশ পেয়ে যাবে, তাই সে যে কোনো মূল্যে কিনকেডকে আদালতে পৌঁছানোর আগেই হত্যা করার চেষ্টা করবে। এর জন্য ইন্টারপোল থেকে কিনকেডের নিরাপত্তায় একটি বিশেষ টিমের ব্যবস্থা করা হয়, আর এই টিমের লিডার ছিল অ্যামিলিয়া। দেখা যায় অ্যামিলিয়া কিনকেডকে নিয়ে যেই রাস্তা দিয়ে যাচ্ছিল, নিরাপত্তার স্বার্থে সেই রাস্তা তাদের জন্য খালি করা হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই তাদের উপর অতর্কিত হামলা হয়। একে একে অ্যামিলিয়ার টিমের অফিসাররা মারা পড়ে। এক পর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে শুধু অ্যামিলিয়া আর কিনকেড বেঁচে রয়েছে। তখন তারা বুঝতে পারে বাঁচতে হলে দুজনকে একসঙ্গে লড়তে হবে। কিনকেড অ্যামিলিয়াকে বলে, তুমি শুধু আমাকে ব্যাকআপ দাও, বাকি আমি দেখে নিব। এরপর কিনকেড তার এত বছরের কন্ট্রাক্ট কিলিং এর দক্ষতা কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যেই সব হামলাকারীকে মেরে ফেলে। পরিস্থিতি অনেকটা এমন দাঁড়ায় যে কিনকেড তার এত দিনের ক্ষোভ তাদের উপর ঝেড়ে দেয়, যদিও এই গোলাগুলিতে সে নিজেও গুলিবিদ্ধ হয়। পরে অ্যামিলিয়া তাকে নিয়ে তাদের একটি সেফ হাউসে আশ্রয় নেয়। তখন অ্যামিলিয়ার কাছে ইন্টারপোল থেকে ফোন আসে, তবে কিনকেড তাকে ফোন রিসিভ করতে বারণ করে। সে কিছুটা রেগে বলে, তোর কি মাথা সমস্যা? এত কিছু হওয়ার পরও কি তোর বুঝতে বাকি আছে ইন্টারপোলের ভেতরে গাদ্দার লুকিয়ে আছে, যে আমাদের লোকেশন ডোকোভিচের লোকদের জানিয়েছে। তাই সে এমন একজনের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয় যে একসময় দেশের সেরা বডিগার্ড হিসেবে পরিচিত ছিল। যদিও তার ক্যারিয়ার এখন আর আগের মতো নেই, তবে এই অসম্ভব মিশন সফল করার মতো দক্ষতা তার এখনো আছে। দেখা যায় অ্যামিলিয়া যোগাযোগ করে মাইকেল ব্রাইসের সঙ্গে, কিন্তু সমস্যা হলো মাইকেল আর কিনকেড ছিল জাত শত্রু। তারা একজন আর একজনের ছায়া পর্যন্ত সহ্য করতে পারতো না, এটা অ্যামিলিয়া জানতো না। ফলে মাইকেল সেফ হাউসে আসার পর কিনকেড যখন তাকে দেখতে পায় তখন দুজনেই একে অপরকে
ওকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে। যদিও তাদের এই লড়াইয়ের মধ্যেই কিনকেটের পা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে বেহুশ হয়ে যায়। পরে মাইকেল অ্যামেলিয়াকে বলে ও একজন কন্ট্রা কিলার, আর তুমি কিনা ওকে বাঁচানোর জন্য আমাকে রেখেছো। অ্যামেলিয়া উত্তরে বলে ও বর্তমান একজন গুরুত্বপূর্ণ সাক্ষী, ও সাক্ষী দিলেই ডোকোভিজের অপরাধ প্রমাণ হবে, নয়তো ডোকোভিজ মুক্ত হয়ে আবারও ক্ষমতায় বসবে, যেটা আমি কখনোই চাই না। তাই যে কোনো উপায়ে আগামীকাল বিকাল 5টার মধ্যে ওকে কোর্টে পৌঁছাতে হবে। আমি সাথে থাকলে ওকে কোর্টে পৌঁছানো সম্ভব হবে না, কারণ ইন্টারপোলের ভিতরেই ডোকোভিজের লোক রয়েছে, তাই এটা তোমাকে একাই করতে হবে। তবে মাইকেল রাজি হয় না। সে বলে ওর জন্য আমি আমার জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। তখন অ্যামেলিয়া তাকে অফার দেয়, সে যদি এই কাজটা করে দেয় তাহলে তার পুরনো সুনাম ফিরে পেতে সে তাকে সাহায্য করবে, অন্যথায় তার সব অপরাধমূলক কর্মকাণ্ড ইন্টারপোলের কাছে প্রকাশ করে দেবে, যেটা সে কখনোই যাবে না। এখানে আমরা আরো একটা বিষয় বুঝতে পারি, সেটা হলো অ্যামেলিয়া আর মাইকেল একে অপরকে ভালোবাসতো, যদিও বর্তমানে অ্যামেলিয়া তাকে ছেড়ে দিয়েছে, কারণ মাইকেল মনে করে আজ তার এই দুর্দশার জন্য অ্যামেলিয়া দায়ী। সে বিশ্বাস করে অ্যামেলিয়া নিজের ক্যারিয়ারের সাফল্যের জন্য তাকে ব্যবহার করেছিল, কারণ সেদিন তার ক্লায়েন্ট মিস্টার কোরোসোয়াকে হত্যা করা হয়েছিল অ্যামেলিয়া তথ্য ফাঁস করে দেওয়ায়, যদিও অ্যামেলিয়া বরাবরই এটা অস্বীকার করে আসছে। যাই হোক, এটা পুরনো ব্যাপার। তবে বর্তমানে মাইকেলের কাছে অ্যামেলিয়ার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তো অ্যামেলিয়া যাওয়ার পর শুরু হয় আসল খেলা। মাইকেল লক্ষ্য করে বাইরে ডোকোভিজের ভাড়াটে খুনিরা ইতিমধ্যেই বিল্ডিং এ প্রবেশ করেছে, তাই তারা এখান থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়। মাইকেলের চেষ্টা ছিল খুনাখুনি না করে চুপচাপ এখান থেকে বের হয়ে যাওয়া, তবে কিনকেট ছিল একেবারেই তার উল্টো। সে সেকেন্ডের মধ্যেই তাকে ধরতে আসা কিলারদের হত্যা করে ফেলে। ফলে এখানে গোলাগুলি শুরু হওয়ায় বাইরে থাকা পুলিশ দেরি না করে বিল্ডিং এ প্রবেশ করে। তখন তারা কোনো মতে ছাদে পৌঁছায়, তবে এখানে আসার পর তারা আটকে যায়। মাইকেল এখান থেকে বের হওয়ার উপায় খুঁজতেছিল, কিন্তু কিনকেটের এত চিন্তা করার সময় ছিল না। সে সোজা নিচে লাফ দেয়। তার এই কাণ্ড দেখে মাইকেল মনে মনে ভাবে এ কোন পাগলের পাল্লায় পড়লাম। তবে মাইকেল ঠিকই নিরাপদ রাস্তা খুঁজে নেয়। সে স্কাফোল্ডিং এর পাইপ বেয়ে নিচে নেমে আসে, এরপর নিজের গাড়িতে করে চুপচাপ সেখান থেকে সরে পড়ে। অন্যদিকে অ্যামেলিয়া ডিরেক্টর কসুরিয়াকে না জানিয়ে মাইকেলকে কিনকেটের নিরাপত্তার দায়িত্ব দেওয়ায় ডিরেক্টর কসুরিয়া অ্যামেলিয়াকে তার পদ থেকে বরখাস্ত করে। তখন অ্যামেলিয়া কিছুটা রেগে বলে কিনকেট আর মাইকেল যদি একে অপরকে না মারে তাহলে ওদের কোর্টে পৌঁছানো কেউ আটকাতে পারবে না। এটা বলে সে তার আইডি ও বন্দুক জমা দিয়ে চলে যায়। অ্যামেলিয়া যাওয়ার সময় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফোয়াস তাকে থামিয়ে জানতে চায় মাইকেলের উপর কি ভরসা রাখা যায়। উত্তরে অ্যামেলিয়া বলে অবশ্যই, এমন কেসের জন্য ও সবার সেরা। পরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফোয়াস তাকে বলে আমি কসুরিয়ার সঙ্গে তোমার ব্যাপারে কথা বলবো, যাতে আবারও তোমাকে এই কেসে যুক্ত করা যায়। তবে তুমি আর কোনো সিক্রেট রাখবে না, যাই হোক না কেন আমার সাথে শেয়ার করবে। অ্যামেলিয়া হ্যাঁ বলে এখান থেকে চলে যায়। পরে দেখা যায় অ্যামেলিয়া চলে গেলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফোয়াস কাউকে ফোন করে, যাকে মাইকেলের গাড়ির নাম্বার দিয়ে খুঁজতে বলে। মূলত ইন্টারপোলের ভিতরে ডোকোভিজের হয়ে কাজ করা ব্যক্তি আর কেউ না, বরং এই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফোয়াসই ছিল। এদিকে মাইকেলও কোনো কাঁচা খেলোয়াড় ছিল না। সে তার নিজের গাড়ি ছেড়ে অন্য একটি পুরনো মডেলের গাড়ি চুরি করে নেয়। তবে দেখা যায় এখানেও দুজনের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। মাইকেল গাড়ির লক খোলার জন্য তার কাছে থাকা যন্ত্রপাতি বের করে, অর্থাৎ মাইকেল সবকিছুর জন্য আগে থেকেই প্রস্তুত থাকে। কিন্তু কিনকেটের এত কিছু চিন্তা করার সময় থাকে না। সে সোজা গাড়ির গ্লাস ভেঙে লক খুলে ফেলে। তার লজিক হলো খামাখা ব্রেন্ডে চাপ দেওয়ার দরকার কি, যেটা আমি এমনিতেই করতে পারছি। অন্যদিকে দুজন অফিসার কিনকেটের স্ত্রী সোনিয়ার কাছে জানতে আসে কিনকেট কোথায় যেতে পারে। তবে কিনকেটের স্ত্রী সোনিয়া ছিল তার চেয়েও এক ধাপ এগিয়ে। সে উল্টো অফিসারদের বকাঝকা করে বলে তোরা আমার হাজবেন্ডকে বিপদে ফেলেছিস, এখন আবার আমার কাছে জানতে চাস ও কোথায় আছে, তোদের কি মাথায় সমস্যা? অফিসাররা তারপরও তাকে অনেকটা অনুরোধ করে বলে ড্যারিয়াস কিনকেটের জীবন বর্তমান ঝুঁকিতে আছে, তাই আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে দয়া করে আমাদের বলুন। এটা শুনে সোনিয়া হেসে দেয়। সে বলে বর্তমান সময়ে এমন কোনো মাইকেল আল জন্ম নেয়নি যে ড্যারিয়াস কিনকেটকে মারতে পারবে, সুতরাং রিল্যাক্স করো আর আমাকেও শান্তিতে থাকতে দাও। তাই প্লিজ এখন সেল থেকে বের হও। মানে তারা মোটামুটি যতটুকু সম্মান নিয়ে এসেছিল তার 12টা বাজিয়ে সেল থেকে বের হয়। এদিকে মাইকেল মেইন রোড বাদ দিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে, যাতে ডকোভিজের লোকেরা তাদের খুঁজে না পায়। তবে পেশাব করার জন্য গাড়ি থামাতেই তাদের উপর অতর্কিত গুলিবর্ষণ শুরু হয়। মাইকেল লক্ষ্য করে হামলাকারী 3 জন রয়েছে। সে কিনকেটকে বলে আমি 1 থেকে 3 গোনা শুরু করব। 3 বলার সঙ্গে সঙ্গেই আমরা একসঙ্গে ওদের উপর গুলি চালাবো। কিনকেট বলে ঠিক আছে, তুই কাউন্ট করা শুরু কর। তবে মাইকেল 1 বলার সঙ্গে সঙ্গেই কিনকেট দেরি না করে একে একে 3 জনকে মেরে ফেলে। এটা দেখে মাইকেল বলে তুই কি একবারের জন্য আমার কথা শুনবি না? ঠিক তখনই তাদের গাড়িতে বিস্ফোরণ হয়। 2 জন সিটকে অনেকটা দূরে যেয়ে পড়ে। মাইকেল চিন্তা করে ওরা তাদের খুঁজে পেল কি করে। তখনই সে একটি মোবাইল দেখতে পায়। পরে জানতে পারে
পারে কিনকেট এই মোবাইলটি একজন হামলাকারীর কাছ থেকে চুরি করেছিল। মাইকেল প্রচন্ড রেগে যায়, কারণ এই মোবাইল ট্র্যাক করেই ওরা তাদেরকে খুঁজে পেয়েছে। যদিও কিনকেট এর জন্য তার কাছে সরি বলে। যেহেতু তাদের গাড়ি প্রায় ধ্বংস হয়ে গেছে, তাই তারা সিদ্ধান্ত নেয় হামলাকারীদের গাড়ি ব্যবহার করে বাকি পথ যাবে। তবে গাড়ির দিকে যেতেই তাদের গাড়ির ডিক্কিতে থাকা গুলিগুলো বিস্ফোরিত হওয়া শুরু হয়, যার মধ্যে একটি বুলেট গিয়ে হামলাকারীদের গাড়ির টাঙ্কিতে লাগে। সঙ্গে সঙ্গে সেই গাড়িটিও ধ্বংস হয়ে যায়। উপায় না থাকায় তারা এবার পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকে। এর বেশ কিছুক্ষণ পর এখানে ইভান আসে। ইভান কিনকেটকে না পেয়ে ডোকোভিচের উকিলকে জানায় তারা এখনো কিনকেটকে ধরতে পারেনি। এটা জানার পর ডোকোভিচ তার উকিলকে বলে ইভান কিনকেটের পিছেই থাকবে, পাশাপাশি তুমি প্ল্যান বি প্রস্তুত করো। এদিকে মাইকেল আর কিনকেট ভাগ্যক্রমে পথে একটি গাড়ি পায়, যার ভিতরে ছিল অনেকগুলো বিউটিফুল সিস্টার। তারা এই দুই হতভাগাকে তাদের বলা গন্তব্যে পৌঁছে দেয়। এরপর এখান থেকে তারা বোটে করে আমস্টারডামের উদ্দেশ্যে রওনা দেয়। এসবের মধ্যে একটা ভালো জিনিস হয়, সেটা হলো একসঙ্গে থাকায় তারা দুজন ধীরে ধীরে অনেকটা ফ্রেন্ডলি হওয়া শুরু করে। ফলে মাইকেল ড্যারিয়াসের কাছে জানতে চায় সে এই অপরাধ জগতে কেন এলো। তখন ড্যারিয়াস তার জীবনের প্রথম খুনের গল্প বলে। সে বলে আমি চার্চে বড় হয়েছি। এক রাতে চার্চে একজন চোর আসে। ফাদার তাকে বলে এখানে চুরি করো না, তোমার যা দরকার নিয়ে যাও। কিন্তু ওই ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে আসেনি। সে ফাদারকে নির্মম ভাবে হত্যা করে এবং তার লাশ চার্চের সামনে ঝুলিয়ে রাখে। ছোট থেকে আমাকে শেখানো হয়েছে কখনো প্রতিশোধ নিও না, উপরওয়ালা ইনসাফ করবে। কিন্তু আমি এত অপেক্ষা করতে পারিনি, তাই পরে আমি ওই অমানুষটাকে নিজ হাতে হত্যা করি। সেই থেকে আজ পর্যন্ত আমি 150-ও বেশি মানুষ হত্যা করেছি, যাদের মধ্যে কেউ ভালো মানুষ ছিল না। মাইকেল কিনকেটের এই সংক্ষিপ্ত অজানা কাহিনী জানার পর কিছুটা হলেও কিনকেটের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। এরপর সে কিনকেটকে নিয়ে আমস্টারডামে থাকা তার সেফ হাউসে আসে। এখানে তারা দুজন ফ্রেশ হয়ে নেয়। কিনকেট গোসল করতে চাইলে মাইকেল তাকে উপরের ওয়াশরুম দেখিয়ে দেয়। অন্যদিকে আদালত সরকারি উকিলকে আরো 4 ঘন্টা সময় দেয়। এর মধ্যে কিনকেট না এলে আদালত তার রায় শোনাবে। আর এদিকে মাইকেল কিনকেটের দেরি দেখে তাকে চেক করতে আসে। তখন সে বুঝতে পারে কিনকেট জানালা দিয়ে পালিয়েছে। এটা দেখে তো মাইকেলের মাথাই নষ্ট হয়ে যায়। যদিও পরে দেখা যায় কিনকেট তার স্ত্রী সোনিয়ার পছন্দের ফুল টিউলিপ নিয়ে তার স্ত্রী যেই ছেলে ছিল ঠিক তার বিপরীতে থাকা ওয়াচ টাওয়ারে আসে, যেখানে সে ফুলগুলো রেখে যায়। পরে সোনিয়া দূর থেকে ফুলগুলো দেখে অনেক খুশি হয়। যদিও এই ফুল নিয়ে আসার পথে ডোকোভিচের লোকেরা তাকে মারার চেষ্টা করেছিল, যাদের মাইকেল সামাল দিয়েছে। মাইকেল রেগে তাকে বলে তোর কি মাথা সমস্যা, তুই তো এই ফুল সোনিয়ার কাছে পাঠাতেও পারতি। কিনকেট উত্তরে বলে ভালোবাসার মানুষের জন্য নিজ হাতে কিছু করার অনুভূতি আলাদা। তুই কি কখনো এমিলিয়ার জন্য নিজে থেকে কিছু করিসনি? মাইকেল উত্তরে বলে হ্যাঁ করেছি তো, সারা রাত ওকে ভালোবেসেছি। কিনকেট খানিকটা রেগে বলে আমি বুঝি না এমিলিয়া তোর মতো পাকাও মানুষকে কিভাবে ভালোবাসলো। এমিলিয়া যে তোকে ভালোবাসে এটা তোর কপাল। তাই আমার কথা শোন, সময় থাকতে ওর সঙ্গে সবকিছু ঠিক করে দে। এমিলিয়ার মতো মেয়ে তুই কোথাও পাবি না। তখন মাইকেল বলে আমি কি করে সবকিছু ভুলে যাব, ওর জন্যই আমার ক্যারিয়ার নষ্ট হয়েছে। তখন কিনকেট জানতে চায় কিভাবে ও তোর ক্যারিয়ার নষ্ট করলো। তখন মাইকেল বলে জাপানিজ আর্মস ডিলার মিস্টার কুরোসাওয়া আমার ক্লায়েন্ট ছিল। এমিলিয়া এই তথ্য ফাঁস করে দেয়, ফলে কুরোসাওয়া মারা যায়, যার জন্যই আমার এই দুর্দশা। এটা শুনে কিনকেট জোরে জোরে হাসতে শুরু করে। কিনকেটের হাসি দেখে মাইকেল কনফিউজ হয়ে যায়। সে তো কোনো জোক মারেনি, তাহলে কিনকেট হাসতেছে কেন? পরে কিনকেট যেটা বলে সেটা শুনে মাইকেলের মাথা ভন ভন করে ঘুরতে শুরু করে। সে বলে আরে বোকা মদন, কুরোসাওয়াকে আমি হত্যা করেছি, এমিলিয়ার এতে কোনো হাত নেই। ওই দিন আমি অন্য একজনকে হত্যা করার জন্য এয়ারপোর্টে গিয়েছিলাম। বাই চান্স আমি কুরোসাওয়াকে দেখে ফেলি, তাই সুযোগটা আর হাতছাড়া করিনি। এটা শুনে মাইকেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, যার জন্য তার গার্লফ্রেন্ড কেরিয়ার সব চলে গেল। আজ সেই কিনা তার জীবন বাঁচাচ্ছে। রাগ সামাল দিতে না পেরে মাইকেল কিনকেটকে কষিয়ে এক ঘুষি মারে। পরে তাদের মধ্যে কিছুটা তর্ক হয়। মাইকেল তাকে একা ফেলে এখান থেকে চলে যায়। ফলে কিনকেট সিদ্ধান্ত নেয় সে একাই কোর্টে পৌঁছাবে। যদিও কিনকেট বিল্ডিং থেকে বের হওয়ার সাথে সাথে ইভান তাকে দেখে ফেলে। ইভান আগে থেকেই তাকে মারার জন্য প্রস্তুত ছিল। ফলে এখানকার শান্ত পরিবেশ মুহূর্তেই আগ্নেয়গিরির মতো উত্তপ্ত হয়ে ওঠে। চারদিক থেকে শুধু কিনকেটের উপর হামলা হতে থাকে। এটা দেখে মাইকেল যে রাগে আগুন হয়েছিল সে আর চুপচাপ বসে থাকতে পারে না। রাগ অভিমান একপাশে রেখে ডোকোভিচের লোকদের হাত থেকে কিনকেটকে বাঁচায় এবং তাকে এখান থেকে পালাতে সাহায্য করে। যদিও সে নিজে শেষ পর্যন্ত ইভানের কাছে ধরা পড়ে যায়। পরে মাইকেলকে তাদের টর্চার সেলে আনা হয়, যেখানে তাকে ইলেকট্রিক শর্ট দিয়ে কিনকেট কোথায় আছে জানতে চায়। মাইকেল বলে কিনকেট তোদের পিছনে দাঁড়িয়ে আছে। সত্যিই কিনকেট তাদের পিছনে দাঁড়িয়েছিল, কিন্তু তারা মনে করছিল মাইকেল তাদের সাথে মজা করছে, তাই তারা আরো বেশি করে তাকে ইলেকট্রিক শর্ট দিতে থাকে। এই সুযোগে কিনকেট তাদের উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে।
এখানে থাকা একটাকেও বাঁচিয়ে রাখে না। এরপর সে মাইকেলকে নিয়ে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। মাইকেল তখনও বেহুশ ছিল। পরে যখন সে কিছুটা সুস্থ হয় তখন তারা ভাবতে বাধ্য হয় তারা কি আদৌ কোর্টে পৌঁছাতে পারবে, কারণ পথে রয়েছে ডোকোভিচের অসংখ্য ভাড়াটে খুনি যাদের মোকাবেলা করেই তাদেরকে কোর্টে পৌঁছতে হবে। তবে তারা হার না মেনে সবাইকে মোকাবেলা করে কোর্টে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়, কারণ কিনকেট যে কোনো মূল্যে তার স্ত্রীকে মুক্ত করতে চাচ্ছিল আর মাইকেলের এটাই সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার। তাই তারা সকল বিপদকে ভুলে গিয়ে কোর্টে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। তখন মাইকেল চিন্তা করে সে অ্যামিলিয়াকে সরি বলবে, কারণ হয়তো পরে আর সময় নাও পেতে পারে। এজন্য সে অ্যামিলিয়াকে ফোন দেয়। যদিও সে এদিক ওদিকের কথা ঠিকই বলে, কিন্তু সরি বলতে গেলেই তার ইগো সামনে চলে আসে। অন্যদিকে ইভান তার দলবল নিয়ে তাদের উপর গুলি চালিয়ে যাচ্ছিল আর কিনকেট সবাইকে এড়িয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। পরে মাইকেল যখনই সেই কাঙ্ক্ষিত সরি শব্দটি বলবে ঠিক সেই মুহূর্তেই কিনকেট ব্রেক মারে, ফলে সিট বেল্ট না পরে থাকায় মাইকেল গাড়ি থেকে সিটকে বাইরে যেয়ে পড়ে। এটা দেখে কিনকেট তো পুরোই হতবাক হয়ে যায়, মানে তার চেহারাটা দেখার মতো ছিল। মাইকেল রেগে মেগে বলে, টকলা শালা, তুই আর ব্রেক মারার সময় পাইলি না? উত্তরে কিনকেট বলে, তুই সিট বেল্ট কেন পরিসনি? মানে এখানের সিনটা অত্যন্ত হাস্যকর ছিল। যাই হোক, পরে এখানে পরিস্থিতি এমন হয় যে মাইকেল চাইলেও আর দ্বিতীয়বার গাড়িতে ওঠার সময় পায় না। চারো দিক থেকে ইভান তার দলবল নিয়ে গুলি চালাতেছিল, ফলে তারা দুজন এখান থেকে আলাদা হয়ে যায়। ইভান মাইকেলের পিছু নেয় আর বাকিরা কিনকেটকে ধাওয়া করে। এই পুরো মুহূর্তটা ছিল অসম্ভব উপভোগ করার মতো। যাই হোক, পরে মাইকেল অনেক কষ্টে ইভানকে মারতে সক্ষম হয় আর অন্যদিকে কিনকেটও সবাইকে নাস্তানাবুদ করে তাদের থেকে পিছু ছাড়াতে সক্ষম হয়। এদিকে আদালতের দেওয়া সময়ের আর মাত্র 5 মিনিট বাকি ছিল। সবাই কিনকেটের অপেক্ষায় ছিল, কিন্তু সময় মতো না আসায় আদালত তার রায় শোনানোর সিদ্ধান্ত নেয়। ঠিক যখনই বিচারক কিছু বলতে যাবে সেই মুহূর্তেই, অর্থাৎ আদালতের দেওয়া সময় শেষ হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে মাইকেল কিনকেটকে নিয়ে আদালতে প্রবেশ করে। আর এর পরপরই ডোকোভিচের সব হিসাব নিকাশ বদলে যায়, কারণ কিনকেট শুধু সাক্ষ্যই দেয় না, বরং তার কাছে ডোকোভিচের গণহত্যার ছবিও ছিল, যেগুলো সে একটি ওয়েবসাইটে লুকিয়ে রেখেছিল। এই বিষয়ে কেউ কিছু জানতো না। ছবিগুলো দেখার পর সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যায়। এবার ডোকোভিচের ফাঁসি হওয়া থেকে তাকে আর কেউ বাঁচাতে পারবে না। এটা বুঝতে পেরে ডোকোভিচ সাথে সাথে তার লোককে ইশারা করে। সঙ্গে সঙ্গে লোকটি বাইরে থাকা তাদের লোকদের প্ল্যান বি শুরু করতে বলে। এটা বুঝতে পেরে ডিরেক্টর ফোয়াস কোর্ট থেকে বের হয়ে যায়। তখন অ্যামিলিয়া তার পিছু নেয়। পরে ডোকোভিচ আদালতের কাছে গুজারিশ করে সে কিছু বলতে চায়, তাকে বলার সুযোগ দেওয়া হয়। তখন ডোকোভিচ বলে, আমি বেশ কয়েক মাস ধরে একাই এই কোর্টের চক্কর কাটছি। আমার উকিলের আত্মবিশ্বাস ছিল সে আমাকে এই ঝামেলা থেকে মুক্ত করবে, কিন্তু তার সম্ভব হবে না ড্যারিয়াস কিনকেটের কারণে। ফলে আমি স্বীকার করে নিচ্ছি আমার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে সব সত্য। এটা বলার সঙ্গে সঙ্গে কোর্টের শান্ত পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ডোকোভিচ আরো বলে, আমি বেলারুশের প্রেসিডেন্ট, তাই দেশের শাসক হিসেবে আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। এতে আমাকে কেউ বাধা দিতে পারবে না। এমনকি আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, পারলে আমাকে কেউ থামিয়ে দেখাও। তার এই কথাবার্তা বলার মাঝেই কোর্টের বাইরে গোলা বারুদ ভর্তি একটি বিশাল কন্টেইনার বহনকারী ট্রাক কোর্টের সামনে এসে বিস্ফোরিত হয়। ব্লাস্টের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে আশেপাশের পুরো এলাকায় অন্ধকার নেমে আসে। বহু মানুষ এতে মারা যায়। কোর্টের ভিতরে পরিবেশও তছনছ হয়ে যায়। তখন সুযোগ বুঝে ডোকোভিচ দায়িত্বে থাকা গার্ডের বন্দুক নিয়ে কিনকেটকে গুলি করে, যদিও মাইক সময় থাকতে কিনকেটকে সরিয়ে ফেলে। ফলে গুলি কিনকেটের গায়ে না লাগলেও মাইকেলের গায়ে লাগে। পরিস্থিতি খারাপ দেখে কসরিয়া তার অফিসারদের দ্রুত ডোকোভিচকে সেলে নিয়ে যেতে বলে। কিনকেট মাইকেলের অবস্থা দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তবে মাইকেল তাকে বলে, আমি আমার কাজ করেছি, এবার তুই তোর কাজ কর। ডোকোভিচ যেন কোনোভাবেই এখান থেকে পালাতে না পারে, তাই আমার চিন্তা বাদ দিয়ে তুই অফিসে যা। এদিকে দেখা যায় অফিসারদের মধ্যেই ডোকোভিচের লোক ছিল, যাদের সাহায্যে সে এখান থেকে পালানোর চেষ্টায় আছে। অন্যদিকে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের একটি হেলিকপ্টার হাইজ্যাক করে তার লোকেরা এখানেই আসতেছিল। তবে দেখা যায় কিনকেট ইতিমধ্যেই তাকে দেখে ফেলেছে। এদিকে অ্যামিলিয়া অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফোয়াজের ব্যাপারে জেনে যাওয়ায় ফোয়াজ তাকে মেরে ফেলার চেষ্টা করে। তখন শেষ মুহূর্তে অ্যামিলিয়াকে মাইকেল বাঁচায়। অন্যদিকে হেলিকপ্টারে থাকা স্নাইপার কিনকেটকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে, যার কারণে এখানে ছোটখাটো একটি বিস্ফোরণ হয়। শুটার ভেবেছিল হয়তো কিনকেট মারা গেছে, কিন্তু পরক্ষণই একটি গুলি এসে শুটারের বুক ভেদ করে চলে যায়। তখন শুটারের হাতে থাকা বন্দুক থেকে ছোড়া গুলি গিয়ে লাগে পাইলটের গায়ে, যার কারণে কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ডোকোভিচের পালানোর সব পথ বন্ধ
বন্ধ হয়ে যায়। তবে কথায় আছে না, মস্কাবে তো ভাঙবে না। ডকোভিচের অবস্থাও ছিল ঠিক তেমনই। এত অপরাধ করার পরও তার ভিতরে বিন্দু মাত্র অনুশোচনা ছিল না। ফলে কিনকেট কোনো কথাবার্তা ছাড়াই তাকে উপর থেকে নিচে ফেলে দেয়। তখন ডকোভিচ নিচে এমন জায়গায় যে পড়ে যার চারপাশে দাঁড়িয়ে ছিল ভুক্তভোগীর পরিবাররা। বুঝতেই পারছো ডকোভিচের সঙ্গে এখন কি হবে। তো ডকোভিচের সঙ্গে যা হবার সেটাই হয়। এদিকে মাইকেল আর এমিলিয়ার সম্পর্কের বড় পুরোপুরি গলে যায়। আর কিনকেট তার ওয়াদা পূরণ করায় ডিরেক্টর কসোরিয়া তার স্ত্রী সোনিয়া কিনকেটকে মুক্ত করার সব ব্যবস্থা করে দেয়। আর এর পরপরই মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই ছিল। আবার কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রইল।